বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা পরীক্ষার্থী আছেন, পদোন্নতি পরীক্ষার্থী বিন্দু, নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব গ্রেপ্তার সম্পর্কে। গ্রেপ্তারের পদ্ধতি, গ্রেপ্তার কিভাবে করা হবে এই সংক্রান্ত আলোচনা করব। আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে ফৌজদারি কার্যবিধিতে গ্রেপ্তার সংক্রান্ত কিছু ধারা সংযোজন করা হয়েছে নতুন করে ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময়। এই ধারাগুলো আগে 46 ধারা ছিল, সেটা এখন 46-এর ক খ 46 আছে, 46-এর ক খ গ ঘ ঙ এই কয়েকটি ধারা নতুনভাবে সংযোজন করা হয়েছে। 46-এ সাধারণত আমাদের গ্রেপ্তার কিভাবে করব, গ্রেপ্তারে বাধা দিলে কতটুকু বল প্রয়োগ করব, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং গ্রেপ্তার কি, গ্রেপ্তার কিভাবে করব, গ্রেপ্তারের পদ্ধতি কি। আমরা কোনো মামলার আসামি অথবা ওয়ারেন্ট মোডে কোনো আসামিকে গ্রেপ্তার করে থাকি, অথবা বিনা পরোয়ানায় অনেক সময় আমরা গ্রেপ্তার করে থাকি। পরোয়ানা ছাড়া বিভিন্ন আইনে, বিভিন্ন মামলায়, বিভিন্ন ঘটনায় আমরা গ্রেপ্তার করে থাকি। পুলিশের অনেক বিনা পরোয়ানায় গ্রেপ্তারের অনেক ধারা আছে, অনেক আইন আছে। তা আমরা গ্রেপ্তারকালে যখন আমরা একজন আসামিকে গ্রেপ্তার করব, তার 46 ধারায় বর্ণনা করা আছে তার দেহে স্পর্শ করবে এবং তাকে আটক করবে। 46-এর 1। 46-এর 2-এ বলা আছে, যদি বল প্রয়োগ করে কোনো আসামি, মানে গ্রেপ্তারে বাধা দেয়, তাহলে যতটুকু প্রয়োজন বল প্রয়োগ করে তাকে গ্রেপ্তার করা যাবে। এক্ষেত্রে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। সেটা হচ্ছে 46-এর 3 ধারায় বলা আছে, যদি কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয় অথবা যাবজ্জীবন কারাদণ্ডের আসামি হয়, সেক্ষেত্রে আসামি যদি পলায়নে বাধা দেয় বা পলায়ন রোধ করার জন্য প্রয়োজনে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে, মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবে। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবে। সেক্ষেত্রে কোন আসামি, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের ওয়ারেন্টভুক্ত আসামি বা পলাতক আসামিকে গ্রেপ্তার করতে। এটা অনেক সময় পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে, এই ধরনের প্রশ্ন যদি আসে, এটা একটা ধারা ফৌজদারি কার্যবিধির। এই ধারা মোতাবেক পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে গ্রেপ্তার করার সময়। আরো অনেক আগ্নেয়াস্ত্র ব্যবহারের আরো অনেক ধারা আছে, পিআরবিতে আছে, আরো অনেক 128, 27 আছে, আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। পিআরবি 156, 53, 56, 57 এই ধরনের ধারাগুলোতে, এই ধরনের বিধিতে আছে, আগ্নেয়াস্ত্র ব্যবহারের সংক্রান্তে বিষয়ে আলোচনা করা আছে। আজকে আমি শুধু ফৌজদারি কার্যবিধির বিষয়ে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে ফৌজদারি কার্যবিধি বিষয় নিয়ে আমি আলোচনা করব। এখন 46 ধারা আমাদের কি কি করতে পারবো, কিভাবে গ্রেপ্তার করব, এই সম্পর্কে বলা আছে। আর গ্রেপ্তারকারী ব্যক্তির কর্তব্য কি, এই সংক্রান্তে নতুন একটি ধারা সংযোজন করা হয়েছে 46-এর ক ধারার। তিনি গ্রেপ্তার করতে গিয়ে কি কি করবেন। এই ধারায় গ্রেপ্তারকারী অফিসারের কর্তব্য হলো, তিনি পোশাকে যাক আর বা সিভিলে যাক, তার আইডি কার্ড থাকবে সাথে এবং আইডি কার্ড প্রদর্শন করবেন। যে যাকে গ্রেপ্তার করবেন তাকে আইডি কার্ড প্রদর্শন করতে হবে। আর সেখানে গ্রেপ্তারের স্মারক তৈরি করবেন। যদি
গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়, সেখানে গ্রেপ্তারের স্মারক তৈরি করবেন। গ্রেপ্তারের স্মারকে উক্ত বাড়ির বা গ্রেপ্তারকারী ব্যক্তির নিকট আত্মীয়ের স্বাক্ষর গ্রহণ করবেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরও স্বাক্ষর গ্রহণ করবেন। ঘটনাস্থল, কোন জায়গা থেকে গ্রেপ্তার করেছেন, কয়টার সময় গ্রেপ্তার করছেন, এবং এই সংক্রান্তে আমি আরেকদিন বলেছিলাম গ্রেপ্তারের স্মারক সংক্রান্তে, সেটা উল্লেখ করবেন। আত্মীয় স্বজনের মোবাইল নাম্বার গ্রেপ্তার স্মারকে থাকবে। আর যদি আসামিকে বাড়ি থেকে গ্রেপ্তার না করে অন্য কোনো স্থান থেকে গ্রেপ্তার করা হয়, তাহলে অবশ্যই 12 ঘন্টার মধ্যে যাকে গ্রেপ্তার করেছে তার পরিবার বা আত্মীয় স্বজনকে জানাতে হবে যে তাকে, এই লোককে গ্রেপ্তার করা হয়েছে। অনধিক 12 ঘন্টা হবে না, 12 ঘন্টার মধ্যে জানাতে হবে। এই ধারাটি নতুন সংযোজন করছে। আর গ্রেপ্তারকৃত ব্যক্তির যদি গ্রেপ্তার করতে গিয়ে যদি দেখা যায় তার শরীরে আঘাতের চিহ্ন থাকে, তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে পরীক্ষা করতে হবে এবং আঘাত সম্পর্কে লিপিবদ্ধ করতে হবে। এটা হচ্ছে 46-এর ক ধারায় স্পষ্ট উল্লেখ আছে। নতুন একটি ধারা সংযোজন করছে। এক্ষেত্রে পুলিশের কাজ আরো বৃদ্ধি হয়েছে। গ্রেপ্তার করার কালে পুলিশের কিছু দায়িত্ব বেড়ে গেছে। যাই হোক, 46-এর খ ধারায় বলা আছে, আসামিকে গ্রেপ্তার করার পরে থানায় রেজিস্টার মেনটেন করতে হবে। এটা অবশ্য আগে থেকেই রেজিস্টার মেনটেন হয়, যেমন হাজত রেজিস্টার। রেজিস্টারে আসামির নাম, ঠিকানা, বয়স, কোন মামলায় গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তারকারী অফিসারের নাম, মোবাইল নাম্বার, কি কারণে গ্রেপ্তার করা হলো, এই বিষয়টি উল্লেখ থাকবে এবং জেনারেল ডায়েরিতে বিস্তারিত নোট দেওয়া থাকবে। এটা সাধারণত সবসময় করা হয়ে থাকে। শুধু 46-এর ক ধারার বিষয়টা আগে ছিল না, এখন নতুন করে চালু হয়েছে। এখন গ্রেপ্তারের সময় আমরা চালানে গ্রেপ্তারের স্মারক আমাদেরকে দিতে হয়। আগে এটা আমরা দিতাম না। মেমো যেটা বলে, মেমো অফ মানে গ্রেপ্তারের মেমো আর কি, যেটা 46-এর গয়ে আপনার আসামির স্বাস্থ্যের দিক নজর রাখতে হবে। খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল বিষয়ে আলোচনা আছে। 46-এর ঘ আপনার আসামিকে গ্রেপ্তারের পরে আপনাকে তার শরীরের দিকে এবং সে কোথায় রাখবেন সে বিষয়ে বর্ণনা আছে। 46-এর ইউতে বলা আছে, ইউ যেটা আর কি 5টা ধারা সংযোজন করছে নতুন। এখানে বলা আছে পুলিশ সুপারের কার্যালয় অথবা কমিশনারের কার্যালয় মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে একজন এএসআই পদমর্যাদার নিম্নে নহে অফিসার নিয়োগ করবেন। তিনি বা ওই জেলার যত গ্রেপ্তার হয়েছে সকল আসামির ডাটাবেস ডিজিটাল আকারে রক্ষণাবেক্ষণ করবেন। এখন আমাদের মোটামুটিভাবে সকল গ্রেপ্তারকৃত আসামির ডিজিটালে ডাটাবেস নিয়ে করা হয়, সিডিএমএস যেটা বলে, ক্রাইম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের সকল আসামির তথ্য এন্ট্রি করা থাকে। সেটাই অবশ্য বলছে আপনার 46-এর ইউ ধারায়। এখন কোনো আসামি গ্রেপ্তার করলে তাৎক্ষণিকভাবে ওয়ারেন্টের আসামি হোক অথবা মামলার আসামি হোক,
আমাদের ক্রাইম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা সিডিএমএস বলে, সেই সিডিএমএস এ আমরা এন্ট্রি দিয়ে থাকি। আপনার কোন মামলায় অ্যারেস্ট করা হলো সেই মামলায় ঢুকে আসামি এন্ট্রি দেওয়া হয়। আর ওয়ারেন্টের আসামির ক্ষেত্রে ওয়ারেন্ট যখন ইস্যু হয় কোর্ট থেকে, সেই ওয়ারেন্ট সিডিএমএস এ এন্ট্রি করেই আমাদের থানায় প্রেরণ করা হয় পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে। থানায় আসার সঙ্গে সঙ্গে সেই ওয়ারেন্ট রিসিভ হয় রেজিস্টারে, জিআর রেজিস্টার বলে, যেটা জিআর অথবা সিআর রেজিস্টার। রিসিভ হওয়ার পরে সেই ওয়ারেন্টগুলো তামিল হওয়ার সঙ্গে সঙ্গে আবার সিডিএমএস এ এন্ট্রি দিতে হয় এবং অটোমেটিক সেই ওয়ারেন্টটি খারিজ হয়ে যায়, রিকল হোক বা তামিল হোক। যাই হোক, গ্রেপ্তার সম্পর্কে আজকে আমি এটুকুই আলোচনা করলাম। আপনারা যারা পরীক্ষার্থী আছেন, গ্রেপ্তারের বিষয়ে 46 ধারা এবং 46-এর ক, খ, গ, ঘ, ইউ নতুন ধারা সংযুক্ত হয়েছে। এই ধারাগুলো ভালো করে পড়ে নেবেন, কারণ এই ধারাগুলো থেকেই আপনার নৈমিত্তিক প্রশ্ন হতে পারে, আবার রচনামূলক প্রশ্নও হতে পারে। বিআরবিতে 315-তে এই গ্রেপ্তার সংক্রান্তে বলা আছে। যাই হোক, আপনারা বেশি বেশি পড়বেন, আইন পড়তে হবে, মুখস্থ কোনো বিষয় না, পড়তে হবে। এক কথায়, না পড়লে পরীক্ষার খাতায় লেখা যাবে না। যারা সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পরীক্ষা দিবেন, তাদেরকে তো অবশ্যই বেশি বেশি পড়তে হবে। বর্তমানে প্রশ্ন যেভাবে করে, আপনি না পড়লে কোনোভাবেই পাশ করতে পারবেন না। আমরা কোনো এক সময় পরীক্ষা দিয়েছিলাম, আগের কথা বলি, আগে অনেক পরীক্ষা দিলেও ভালো রেজাল্ট হতো না, ভালো পরীক্ষা দিলেও ভালো রেজাল্ট হতো না, এটুকুই বললাম, সেটা আগের বিষয়। তবে এখন এখন মেধা মেধা ছাড়া কোনো রেজাল্ট ভালো হবে না। এক কথায় বললাম, ভালো পড়তে হবে, লিখতে হবে খাতায়। আপনি ভালো না পড়লে আপনার রেজাল্ট ভালো হবে না। কোনো এক সময় না পড়েও ভালো রেজাল্ট হতো, সেটা অনেক আগের কথা বলতেছি। তো পরীক্ষার্থী ভাইয়েরা, যারা কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই এবং সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পরীক্ষার্থী আছেন, তাদের উদ্দেশ্যে আজকের আমার এই পর্যন্তই। আশা করি আপনারা আইন সম্পর্কে ভালোভাবে পড়বেন এবং আইন মোতাবেক কাজ করবেন। কাজের ক্ষেত্রেও আইনের প্রয়োজন আছে। আপনি যেখানেই যান না কেন, প্রতিটা ক্ষেত্রে আপনাকে আইন মেনে কাজ করতে হবে। আপনি যদি আইন মেনে কাজ না করেন, আপনি বিপদে পড়ে যাবেন এবং সেই বিপদ থেকে আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না, কেউ উদ্ধার করবেও না। আপনি বিপদে পড়েন, আপনাকে কেউ উদ্ধার করবে না। আর আপনি আইন মোতাবেক কাজ করবেন, সবকিছু আইন মোতাবেক চলবেন, দেখবেন আল্লাহ আপনাকে উদ্ধার করবে। হয়তো সাময়িক বিপদ হবে, কিন্তু আল্লাহ আপনাকে ঠিকই উদ্ধার করবে। একটা ঘটনা আজকে আমি দেখলাম ফেসবুকে, যে মাদক উদ্ধার করতে গেছে, সেখানে এক সাব ইন্সপেক্টর আর এক কনস্টেবল মাদক উদ্ধার করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়ে গেছে, এখন চোর বলে সাব্যস্ত হয়ে গেছে। হতে পারে, ঘটনা কি আমরা তো আর তদন্ত ছাড়া বলা যাবে না। এখন সেই কনস্টেবল এবং এসআই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গেল কিনা, সে যাওয়ার আগে ওসি সাহেবের পারমিশন নিল কিনা, সে যাওয়ার আগে জিডিতে নোট দিয়ে বাহির হয়ে গেল কিনা, এবং ওই মাদক, যদি সে মাদক বিরোধী অভিযানে গিয়ে থাকে, তাহলে বডি অন ক্যামেরা কি নিয়ে গিয়েছিল কিনা। অবশ্যই বডি অন ক্যামেরা নেওয়ার এখন সবাইকে
পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে বডি অন ক্যামেরা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। আপনি মাদক উদ্ধারে যাবেন, কারো বাড়িতে অভিযানে যাবেন, তল্লাশি করবেন, অবশ্যই বডি অন ক্যামেরা চালু রাখবেন। আপনি বিপদে পড়লে কেউ আপনাকে উদ্ধার করবে না। আপনি আইন মোতাবেক চলবেন, আশা করি আপনার কোনো বিপদ হবে না। আইন জানতে হবে, বুঝতে হবে, আইন মোতাবেক চলতে হবে। আজকের মতো এখানেই, আজকে অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।